জানি না আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, কালকে দেখা হবে কিনা। ক্যান্সার পেশেন্টরা কিন্তু কখনোই আপনাদের কাছে করুণা নিবে না, কারণ ফিনান্সিয়াল কন্ডিশন অত ভালো না। ক্যান্সার জার্নিটা কখনোই কারো একার জার্নি হয় না। এতটা দুঃসময় পার করেছি তখন এবং এতটা কষ্ট পেয়েছি, আল্লাহর কাছে তখন প্রে করতাম, আল্লাহ এমন কষ্ট তুমি কাউকে দিও না। এমন এক দেশে বাস করি আসলে যেখানে মানুষের অসহায়ত্ব নিয়ে হয় সবচেয়ে রমরমা ব্যবসা। করসল। করসলের নাম নিশ্চয়ই শুনেছেন। একজন ক্যান্সার পেশেন্টকে সান্ত্বনা দিতে এসেই অধিকাংশ মানুষ মানসিকভাবে আরো বিপর্যস্ত করে দেয়। আমি ছবি আঁকার মানুষ, ছবির মানুষ, ছবির ভিতরে বেঁচে থাকতে চাই। পৃথিবীতে আপনার চেয়ে কষ্টে, আপনার চেয়ে দুঃখী অনেক মানুষ আছে। এই 1 বছরের ভিতরে যেটা ঘটেছে, প্রথম 7 মাসের মাথায় আমাকে আবার দ্বিতীয় আরেকটা মেজর সার্জারি অ্যাটেন্ড করতে হয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার ক্যান্সার জার্নির 1 বছর। দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম ক্যান্সারকে সাথে নিয়ে। এটা ভাবতে আমার কাছে অবাকই লাগে যে 1 বছর পার করে ফেললাম। আলহামদুলিল্লাহ। গেল 2024 সালের 30 তারিখে ডিসেম্বরের আমি জানতে পারি প্রথম যে আমার ক্যান্সার হয়েছে। আজকে ডিসেম্বরের 22 তারিখ চলছে, অর্থাৎ সামান্য কয়দিনই পার্থক্য। শরীরে ক্যান্সার নিয়ে আমার জার্নি 1 বছর হতে চলল। অসংখ্য ধন্যবাদ উপরওয়ালাকে যে আমাকে 1 বছর অলরেডি পার করার মতো ক্ষমতা উনি দিয়েছেন। আমার মতো একজন পেশেন্ট, গ্রেড 4 স্টেজ 3, 1 বছর পার করেছি। এটা অনেক বড় কিছু, কারণ অনেকে এই সুযোগটা পায় না। মাহবুব চেয়েছে তাই আমি পেরেছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, যেন এই যাত্রাটা, এই জার্নিটা আমরা আরো বড় করতে পারি। ক্যান্সার নিয়ে এটা আমার দ্বিতীয় ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। 1 বছরের উপলব্ধি শেয়ার করব, 1 বছরের প্রাপ্তি, অপ্রাপ্তি, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা। সর্বোপরি একজন ক্যান্সার পেশেন্ট হিসাবে আমার চোখে আমি পৃথিবীটা কেমন করে দেখছি এখন, সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। যারা ক্যান্সার পেশেন্ট আছেন তাদের হয়তো একটু কাজে লাগতে পারে, আর যারা ক্যান্সার পেশেন্টদেরকে নিয়ে বাস করছেন তাদের মনে হয় আরো বেশি কাজে লাগবে। দেখেন, ক্যান্সারের জার্নি কখনোই একটা রোগীর একার জার্নি হওয়া সম্ভব না। ক্যান্সারের জার্নিটা করে রোগী নিজে, তার পরিবার এবং তার ব্লাড রিলেটেড মানুষগুলো, তার শুভাকাঙ্ক্ষীরা, এই টোটাল কমিউনিটিটা মিলে। ক্যান্সারের জার্নি আসলে কারো একার জার্নি না। তো আমি বলবো যে আমার 1 বছরের যে জার্নি এটা না, এভাবে বলবো যে আমাদের 1 বছরের ক্যান্সার জার্নিতে আমরা কি কি করেছি, কি কি পেয়েছি, কি কি পাইনি, কি কি পেতে পারতাম, সেটাই আজ শেয়ার করবো আপনাদেরকে। ক্যান্সার পেশেন্ট হিসাবে আমি বলবো, সবার আগে আমি যেটা শিখেছি সেটা হলো মেনে নিতে পারা। এবং এই মেনে নিতে পারাটাই আমাকে প্রশান্তি দিয়েছে। একই সাথে এই মেনে নেওয়ার পরেই আমি নিজেকে রেডি করতে পেরেছিলাম পরবর্তী ফাইট করার জন্য। মানসিকভাবে তৈরি করেছি পরবর্তী ফাইট আমি করতে পারি কিনা দেখি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমার যা ক্ষতি হওয়ার তা তো আমি মেনেই নিলাম, আমাদের তো এটা ক্ষতি হবেই, বা এমন সর্বোচ্চ ক্ষতি হলে এইটুকু হতে পারে। তো দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। বড় ঝড় দূরের মানুষগুলোকে কাছে নিয়ে আসে, একই সাথে আপনার কাছে থাকা আগাছাড়া মানুষগুলোকেও দূরে সরিয়ে দেয়, যেটা আপনার লাইফটাকে পরিচ্ছন্ন করে। একটা পরিচ্ছন্ন জীবন পাবেন আপনি। 1 বছর পার করলাম ক্যান্সারের সাথে। এই দীর্ঘ 1 বছরে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। অনেক অনেক দূরের মানুষ, অনেক অনেক দূরের মানুষ, অচেনা মানুষ, তারা আমার জন্য কেঁদেছে, তারা আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে, তারা আমার আপন হয়েছে। একই সাথে কিছু কাছের মানুষ, অনেক কাছের মানুষ আছে, তারা যেন কেমন হয়ে গেছে। এই হলো বিষয়। আমি অনেক কৃতজ্ঞতা জানাই। প্রথমেই বলবো আমার এই জার্নিতে যারা আমার একেবারেই পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা পাশে থাকতে পারেনি, দূর থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এভাবে না নাম বলতে গেলে আমি আসলে শেষ করতে পারবো না। ঘটনাটা এরকম যে আমার এই জার্নিতে আমার বাড়ির দারোয়ানটাও জড়িত আমার সহযোগিতায়, আমার মুদিওয়ালা জড়িত। আমি কখনো কখনো যে রিক্সায় করে বাসায় ফিরছি বা হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছি, সেও জড়িত। কিভাবে? যেমন অসুস্থ বলে একজন রিক্সাওয়ালা কষ্ট করে আমাকে আমার বাড়ির সামনে পর্যন্ত এনে দেয়, কখনো কখনো আমাকে নামতে সহযোগিতা করেছে, রিক্সা থেকে নামতে। কারণ আমার সারা শরীরে পেইন থাকতো অনেক সময়, আমি হাঁটাচলা করতে পারতাম না। দারোয়ান কিভাবে জড়িত? আমার যেহেতু মুভমেন্ট প্রায় অচল হয়ে যায় মাঝে মাঝে, দারোয়ান আমাকে বাজার করে দেয়। আমার তো মুদি বাজার লাগে, কাঁচা বাজার লাগে, সে আমাকে এই সহযোগিতা করে। তো আমি বলবো রব্বুল আলামিন এদের মাধ্যমেই আমাকে সহযোগিতা করছে এবং প্রত্যেকেই সহযোগিতা করে। আমি খুবই কৃতজ্ঞ এদের সবার প্রতি, আমার বন্ধুদের প্রতি, আমার খুব প্রিয় কিছু মানুষ এই জার্নিটাতে আমাকে একেবারে বলবো আমার কাঁধে কাঁধ লাগিয়ে যারা আমার এই ফাইটে সহযোগিতা করছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ দেম। আমার স্কুল বন্ধুরা, আমি আসলে তোদের কাছে খুব ঋণী। তোদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। আমি একজন আর্টিস্ট, আপনারা জানেন। আমার শিল্পী কমিউনিটিতে যারা আছেন তারাও আমাকে একেবারেই হার্ট টু হার্ট হেল্প করছেন, আর্থিকভাবে, মানসিকভাবে। কারণ এই মানুষগুলোর সহযোগিতা ছাড়া একটা বছর যে পার করলাম, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। অনেকটা বলতে পারেন এভাবেই যে আমি যখন প্রথম জানতে পারি আমার ক্যান্সারের ব্যাপারে, তখন আমার যে ফিনান্সিয়াল কন্ডিশন এবং যে মেন্টাল কন্ডিশন ছিল, ওই নাজুক অবস্থা থেকে বেরিয়ে এসে আজকে কিছুটা ফাইট ব্যাক করার পরিস্থিতিতে আমি যে দাঁড়িয়েছি, এর পেছনে আমার আর্টিস্ট কমিউনিটি, আমার সরাসরি বন্ধু মহল এবং আমার পরিচিত জন, অনেক 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 মানুষ সরাসরি জড়িত। আমি যদি নাম বলি না, অনেকের নাম বাদ পড়ে যাবে, অনেককে ছোট করা হবে। এটা চাচ্ছি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আই এম রিয়েলি থ্যাঙ্কসফুল টু অল অফ ইউ। আপনারা যেভাবে আমার সহযোগিতা করেছেন, পাক পরওয়ারদিগার আপনাদেরও সেইভাবে তার হাজার হাজার গুণ সহযোগিতা করুন, এই দোয়া থাকলো আপনাদের প্রতি। 2024 ডিসেম্বর থেকে এখন 2025 ডিসেম্বর, ঠিক 1 বছর। এই 1 বছরে উল্লেখযোগ্য ঘটনা অনেক কিছুই ঘটেছে। সব বলতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, আপনারা বোর হবেন। তো যারা হয়তো আমার হেলথ কন্ডিশন সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে একটু করে বলি। এই 1 বছরের ভিতরে যেটা ঘটেছে, প্রথম 7 মাসের মাথায় আমাকে আবার দ্বিতীয় আরেকটা মেজর সার্জারি অ্যাটেন্ড করতে হয়েছে। আমার ইউরিন ব্লাডারের উপরে একটা টিউমার ছিল, ওটা রিমুভ করা হয়েছে। এটা একটা মেজর সার্জারি এবং একটা জটিল সার্জারি ছিল। তার পরবর্তী সময় থেকে আমার লাইফটা আসলে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনের ভিতর দিয়ে যাচ্ছে, আমার হেলথটা স্পেশালি। আমি একটু বেশি অসুস্থ থাকতেছি মনে হয় দ্বিতীয় সার্জারিটা হওয়ার পর থেকে। আজ কিছুটা ভালো আছি, তাই আপনাদের সামনে বসে গেলাম গল্প করার জন্য। কারণ আমার আরো আগে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীর আমাকে সাপোর্ট দেয়নি। আমার অবস্থা এমন যে আমি আজকে রাতে শুয়ে যাচ্ছি, কিন্তু কাল সকালে ঘুম থেকে উঠে আমি কেমন থাকবো আমি জানি না। আমার শরীর কি রিয়্যাক্ট করবে আমি জানি না। আমি হাঁটতে পারবো কিনা আমি জানি না। আমি খেতে পারবো কিনা আমি জানি না। এরকম অনেকগুলো ঘটনা আমার সাথে ঘটে যাচ্ছে। যাই হোক, তবু আমি এগিয়ে যাচ্ছি, মনে আশা রাখছি একদিন নিশ্চয়ই আই উইল ফাইট ব্যাক। আপনাদেরকে একদিন নিশ্চয়ই বলতে পারবো এভাবে এসেই যে, বন্ধুরা, আপনাদের সবাইকে একটা গুড নিউজ দিচ্ছি, আমি সম্পূর্ণভাবে ক্লিনিক্যালি ক্যান্সার মুক্ত। এই স্বপ্ন দেখেই আমি ব্লগ তৈরি করে যাচ্ছি। এটা কেমন স্বপ্ন জানি না, তবে এই স্বপ্নটা আমাকে প্রণোদনা দেয় বেঁচে থাকার জন্য। এই স্বপ্নটা আমাকে প্রেরণা তৈরি করে দেয় যে আনিস ভালো থাকো, আরো সামনে এগিয়ে যাও, ইনশাল্লাহ ইউ উইল ফাইট ব্যাক। আমি জানি আপনারা আমার জন্য দোয়া করছেন, আমার সাথে আছেন। আল্লাহ আপনাদের ভালো করুন। এখন একটা প্রয়োজনীয় কথা বলতে চাই সকল ক্যান্সার রোগী এবং ক্যান্সার রিলেটেড ফ্যামিলিগুলোর উদ্দেশ্যে। এটা আমার একটা নিজস্ব অনুধাবন, আমার অবজারভেশন। আমার কাছে মনে হয়েছে যারা ক্যান্সার রোগী তারা তো রোগী, কিন্তু তাদের সাথে যারা সাপোর্টেড,
সবচেয়ে বেশি সাফারার আসলে ওই পরিবার বা ওই ব্যক্তি যে ক্যান্সার রোগীকে সরাসরি হ্যান্ডেল করছেন বা সরাসরি ডিল করছেন। অনেকটা একটু শর্ট ফর্মে বলা যায়, যিনি ক্যান্সার পেশেন্টটাকে অ্যাটেন্ড করছেন বা অ্যাটেন্ডেন্স হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, তারই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট এবং স্যাক্রিফাইস। কারণ আপনারা জানেন, একজন রোগীর সাথে যিনি থাকে তার জীবনটা অলমোস্ট রোগীর মতোই হয়ে যায়। একজন সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার পরেও তাকে সেই রোগীর মতোই সাফারিং ক্যারি করতে হয়। যেমন আমার ক্ষেত্রে আমার মিসেস সরাসরি সে আমাকে সাপোর্ট দিচ্ছে, এবং এই সাপোর্টটা এমন না, যেহেতু আমরা ক্যান্সার রোগীরা মানে হলো দীর্ঘমেয়াদী পেশেন্ট, একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য না, এটা একেবারে আনলিমিটেড অথবা ইনফিনিটি। মানে ক্যান্সার পেশেন্ট যতদিন আছে ততদিন এটা চলতেই থাকবে। তো তাদের জীবনটা অনেক বেশি মানবেতর হয়ে যায়, তাদের জীবনের সব শখ আহ্লাদ সব তারা বিসর্জন দিয়ে বসে। দে আর স্যাক্রিফাইসিং এ লট অফ। তো তাদের এই স্যাক্রিফাইসটাকে সবাই একটু অনার করবেন। আমি নিজে চেষ্টা করি, আমি খুব বেশি পারি না, আমি সরাসরি বললাম আমি পারি না। আমি পেশেন্ট হওয়ার পরে আমি পারি না সরাসরি সাপোর্ট দিতে, বাট সাপোর্টটা দেওয়া দরকার তাদেরকে। যেমন আমার ব্যক্তিগত তথ্যটি যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ব্যাপারটা এমন, আমাকে যিনি সরাসরি 24/7 সাপোর্ট দিয়ে থাকেন বা আমাকে ডিল করে থাকেন, তিনি হলো আমার মিসেস। এবং তার যে স্যাক্রিফাইসটা, এটা বললে কম বলা হবে। মানে এটা মুখে বলে না এক্সপ্লেন করা যাবে না। প্রথমত, যে কোনো নারীর স্যাক্রিফাইস স্ট্যাটাসটা পুরুষদের চেয়ে অলওয়েজ বেশি থাকে। সেটা অনেকটা এরকম যে বিং এ মাদার ইজ নট সো ইজি। তো আমার যিনি মিসেস, উনি একজন মা, এবং আমাদের সন্তান আছে একটি 7 বছরের। সে স্পেশাল, ফলে তাকে আলাদা করে কেয়ার করতে হয়। আমি এখন পেশেন্ট, প্রায় সময় সম্পূর্ণ বিছানায় পড়ে থাকি, তখন আমাকে আরও বেশি সাপোর্ট দিতে হয় তার। এবং একজন ক্যান্সার পেশেন্টের ফুড চার্ট থেকে শুরু করে জীবন আচরণ সব কিছু যেহেতু খুব রেস্ট্রিকশনে রাখতে হয়, তাকে এই দুটো বিষয় ডিল করতে হয়। তো আমি আমার মিসেসের তথ্যটাই যদি আপনাদেরকে দেই, উনি ছিলেন একজন স্কুল টিচার। তিনি ছিলেন একজন স্কুল টিচার এবং ভালো মানের স্কুল টিচার। উনি খুব ভালো স্কুলে জব করতেন। তো আমাদের বাবু হওয়ার সময় তাকে জব স্যাক্রিফাইস করতে হয়। বাবু বড় হলে উনি আবার জবে রিটার্ন করেন। কিন্তু দেখা যায় যে বাবু স্পেশাল হওয়ার কারণে যেটা হয় যে আমি বাবুকে টাইম দিতে পারছি না, বাবুকে স্পেশালি টাইম দিতে হবে। সো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমাদের একজনকে অবশ্যই ফুল টাইম ফ্যামিলিতে টাইম দিতে হবে। আর সেটা অবশ্যই যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন বা টেকনিক্যাল কারণেই বলেন, ম্যাম নারীদেরকেই বা মাদেরকেই এই কাজটা করতে হয়, কারণ মারাই অনেক বেশি এক্সপার্ট অ্যাবাউট টু হ্যান্ডেল দ্য ফ্যামিলি। তো সে বেচারি তার জব স্যাক্রিফাইস করলো, ফুল টাইম গৃহিণী হয়ে গেল, যাতে করে বাচ্চাটাকে ঠিকমতো মানুষ করা যায়। কারণ আমরা তো আসলে একটা পর্যায়ে যে সন্তানের জন্যই বাঁচি, বাচ্চা যদি ঠিকমতো মানুষ না হয় তাহলে আসলে তো সব প্রচেষ্টাই ব্যর্থ। তো সে জায়গা থেকে সে তার জীবনের ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে দিল। তো আমি এটা বলতে পারি যে একটা মা হতে যে সে তার সৌন্দর্য, তার শারীরিক সৌন্দর্য স্যাক্রিফাইস করলো, পরবর্তী সময়ে সে তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করলো, এবং আরও পরবর্তী সময়ে যখন আমার ক্যান্সার ডিটেক্ট হলো, তখন বিষয়টা খুব প্যাথেটিক হলো এবং খুব বেশি বেশি ট্র্যাজেডিক হয়ে গেল, স্পেশালি তার জন্য। কারণ তার ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সারে চলে যাওয়া রোগীর সংখ্যা আছে। আমি নিজে দেখেছি, আমার শ্বশুর তিনি ক্যান্সারে গত হয়েছেন, আমার নানি শাশুড়ি তিনিও মাত্র কিছুদিন আগেই ক্যান্সারে গত হয়েছেন। তো এটা তার জন্য একটা ট্রমার নাম। তো জানি না, আমাদের ধর্মে একটি কথা প্রচলিত আছে, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে অনেক বেশি টাফ টাইম এবং টাফ সিচুয়েশনে ফেলেন, পরীক্ষা নেন। তো রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, যে তাই তিনি আমাদেরকে এত বেশি
টাফ টাইম নিয়ে পার করছেন। একটা স্পেশাল চাইল্ড, একটা 3rd স্টেজ ক্যান্সার পেশেন্ট, গ্রেড 4-এর, তাও আবার। তো যাই হোক, ইনশাআল্লাহ পরীক্ষা যিনি দিয়েছেন তিনি পরীক্ষা সহজ করে দিবেন, তিনিই পাশ করিয়ে দিবেন, এই হোপ রেখে আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো যেটা বলতে চাচ্ছি, আমার মিসেসের এই স্যাক্রিফাইসের জন্য আমি আসলে কাকে থ্যাঙ্কস দিব আমি জানি না। তাকে যদি ধন্যবাদ দেই এটা মানে হাস্যকর হয়ে যাবে। মানে এত বড় স্যাক্রিফাইসের এগেইনস্টে থ্যাঙ্কস দেওয়া হয় না। তো আমি শুধু আল্লাহর কাছে প্রে করি তিনি যেন তাকে তার উপযুক্ত পুরস্কার দেন, কারণ আমার কিছু দেওয়ার ক্ষমতা নেই। একইভাবে প্রত্যেকটা পরিবারের গল্প আমার মনে হয় এমনই হবে। প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টদের হিস্ট্রি ঘাঁটতে গেলে এমন কিছুই বেরিয়ে আসবে। সেখানে যারা সরাসরি কানেক্টেড ক্যান্সার পেশেন্টের সাথে, তার স্যাক্রিফাইসটা এক্সট্রিম। তাই আমার একটা হাম্বেল রিকোয়েস্ট টু অল অফ ইউ, আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন মানসিকভাবে এই মানুষগুলোকে একটু সাপোর্ট দিবেন, এই মানুষগুলো একটু সাহস দিবেন, এবং তারা যে স্যাক্রিফাইসটা করছে এটার জন্য তাদেরকে থ্যাঙ্কস দিবেন। এর চেয়ে বেশি কিছু ওরা এক্সপেক্ট করে এমনটাও আমার মনে হয় না, কারণ তারা যা করে টোটাল তাদের ভালোবাসার জায়গা থেকেই করে এবং কোনো কিছু পাবে না জেনেই করে। একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আজ থেকে প্রায় মাস 3 আগে আমার শরীরে বিভিন্ন ধরনের পেইন হওয়া শুরু করে, স্পেশালি প্রত্যেকটা জয়েন্টে 2 দিন 3 দিন করে পেইনটা থাকে। আমি একেবারে হাঁটাচলা করতে পারি না। তো বিষয়টা নিয়ে আমি আমার ডক্টরের সাথে শেয়ার করলাম। ডক্টর দেখলো, দেখে বলল নর্মাল পেইন কিলার খান, ঠিক হয়ে যাবে, বা যখন পেইনটা বেশি হবে পেইন কিলার গোত্রের যে ওষুধগুলো এগুলো খান, ঠিক হয়ে যাবে। আমিও সেভাবেই নিলাম যে হ্যাঁ, কারণ ক্যান্সার রোগীদের আসলে অনেক কিছু হতেই থাকে, মেনে নিতে হয়, মেনে না নেওয়া ছাড়া কিছু উপায় নেই। তো যাই হোক, সময়ের সাথে সাথে এই ব্যথাটা এত বেশি বাড়তে থাকে যে 1 মাস ব্যথাটা আসে যায় করতে করতে, এবং এর ভলিউমটা বাড়তে বাড়তে 1 মাস পরে আমি টোটাল বিছানায় পড়ে যাই, একেবারে শয্যাশায়ী হয়ে গেল। তো যখন বিছানায় পড়ে গেছি তখন আসলে ইট ওয়াজ সো টাফ। এতটা দুঃসময় পার করেছি তখন, এবং এতটা কষ্ট পেয়েছি, আল্লাহর কাছে তখন প্রে করতাম, আল্লাহ এমন কষ্ট তুমি কাউকে দিও না। আর আরেকটা দোয়া করতাম, সেটা হলো আসলে ব্যথার তীব্রতা এত বেশি ছিল এবং এতটাই মানে বিছানায় পড়ে একেবারে কাইন্ড অফ অথর্ব হয়ে গিয়েছিলাম, হাত পা নাড়াতে পারছিলাম না। মনের ভিতরে একটা শঙ্কা এসে গিয়েছিল, মনে হয় আমার উপরে চলে যাওয়ার জার্নি শুরু হয়ে গেছে। বিছানায় পড়ে গেলাম, হয়তো মাস 2-3 এভাবে কাতরাবো, দেন আল্লাহ আমাকে নিয়ে যাবেন, এমনই ভাবতেছিলাম। তখন প্রে করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ প্লিজ যদি নিয়েই যাও তাহলে হাতে পায়ে নিয়ে যাও এবং দ্রুত নিয়ে যাও, এত কষ্ট দিও না। মানে বিছানায় পড়ে কাতরানোটা না মেনে নিতে পারছিলাম না, কিছুতেই না। আজও আমি দোয়া করি নামাজে যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাবা, যখন হাতে পায়ে নিয়ে যেও, কষ্ট দিয়ে নিয়ে যেও না। এতটা কষ্ট পেয়েছিলাম। তো ওই কষ্টের সময়টাতে আমি আমার ডক্টরের সাথে যোগাযোগ করলাম ওভার দ্য ফোন, যে আমার তো এরকম সিচুয়েশন, মানে ওভার দ্য ফোন, কারণ আমার পক্ষে যাওয়াটাও সম্ভব ছিল না, কারণ আমি আমার ঘরের ভিতরে হাঁটাচলা করতে পারি না, আমি বিছানায় পড়ে থাকি। এক পাশ থেকে আরেক পাশে কাত হতে গেলে আমার 20 থেকে 30 মিনিট, কখনো কখনো 40 মিনিট সময় লাগতো। এত ব্যথা, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, প্রত্যেকটা জায়গায় ব্যথা। তো আমার ডক্টরকে আমি যখন জানাই যে আমার সিচুয়েশন এই, আমি কি করব, তো ডক্টর আমাকে ফরওয়ার্ড করে দিল একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে, যে চিকুনগুনিয়া বা এরকম কিছু হয়েছে কিনা। মেডিসিনের কাছে গেলাম, মেডিসিন অনেক কিছু টেস্ট করলো তার মতো করে, কিছু পেলো না। শুধুমাত্র পেইন কিলার দিয়ে দিল এবং স্পেশালি একটা সাপোজিটর দিল উনি, যেই সাপোজিটরটা একজন সিঙ্গেল কিডনি পেশেন্টের জন্য অ্যালাউ না, কিন্তু সেটাই উনি আমাকে দিলেন সবকিছু জানার পরেও। কেন দিলেন আমি জানি না, আর এটা যে আমার জন্য অ্যালাউ না সেটাও আমি জানতাম না। তো ওই সাপোজিটরটা আমাকে কিছুটা স্বস্তি দিত। আমি যখন বিছানায় তীব্র ব্যথা উঠতো, আমার তীব্র ব্যথা হইতো যখন, তখন আমি শিশুদের মতো কান্না করতাম। তখন ওই সাপোজিটরটা নিলে আমি হয়তো 6 ঘন্টা 5 ঘন্টার জন্য কিছুটা স্বস্তিতে থাকতাম। যাই হোক, মেডিসিন যখন কিছু পেল না, এই সাপোজিটরটা দিয়ে আমাকে পাঠিয়ে দিল
রিউমেটোলজিস্টের কাছে, যেহেতু জয়েন্ট জাতীয় পেইন, মানে প্রত্যেকটা পেইন ছিল জয়েন্ট কেন্দ্রিক, তো আর্থ্রাইটিস বা রিউমেটিক ফিভার হতে পারে। তো আমারও মনে হলো যে হ্যাঁ হতে পারে, রিউমেটিক ফিভার হতে পারে, কারণ আমার মায়ের রিউমেটিক ফিভার ছিল, বংশগতভাবে আমরা এটা পেতেই পারি। রিউমেটোলজিস্ট তার মতো করে সবকিছু চেক করলো। ভদ্রলোক অনেক আন্তরিক ছিল আমার প্রতি। যখন উনি আমার দেখলো যে সিঙ্গেল কিডনি এবং এই বয়সে ক্যান্সারে আক্রান্ত আছি, উনি আমার 1 টাকাও ভিজিটিং ফি রাখলো না ওনার। 2 বার করে ওনাকে ভিজিট করেছি আমি। উনি সবকিছু টেস্ট করে দেখলো যে আমার রিউমেটিক ফিভার নাই, এবং উনি তখন বললো যে ভাই আপনার তো আসলে রিউমেটিক ফিভার বা এই জাতীয় পুরনো বাত ব্যথা জাতীয় কিছু নাই, আপনার কোনো কারণে পেইনটা হচ্ছে, আমি পেইন কমানোর জন্য 2টো ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি যেহেতু কিডনি পেশেন্ট সেই হিসাবে দিচ্ছি, কিন্তু আপনাকে আলটিমেটলি আপনার এই পেইনের কারণটা আপনার যিনি ক্যান্সারের ডাক্তার ওনার কাছ থেকেই জেনে নিতে হবে, এবং ওনাকেই এটা বের করতে হবে যে কেন আপনার শরীরটা এমন রিয়াক্ট করছে। দেখেন, এখানেই দুঃখের ঘটনাটা। আমি আমার ক্যান্সারের ডক্টরের কাছে ফেরত আসি এবং তাকে জানাই যে এই 2টা ডিপার্টমেন্ট থেকেই আমাকে কিছু পাওয়া যায়নি, এবং রিউমেটোলজিস্ট ডক্টর সরাসরি বলে দিয়েছে আপনাকে বের করতে হবে আমার কি সমস্যা, এবং এই সমস্যাটা আপনারই বলে উনি সন্দেহ করছে। মানে আপনার না, মানে এই সমস্যাটা ক্যান্সার ডিপার্টমেন্টের বলেই উনি সন্দেহ করছে। এখানেই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। আমার যিনি ডক্টর, উনি ওই রিউমেটোলজিস্ট যেই 2টো পেইন রিলিজের ওষুধ দিল, ওগুলোকে ফরওয়ার্ড করে বললো যে এগুলো খান, দেখেন কি হয়। তো আমিও মেনে নিছি যে ভাই কি আর করবো, কিছু করার নাই। আমি ওষুধ দুটো খাওয়া শুরু করলাম, খাইতে থাকলাম। 3 দিন 4 দিন যাচ্ছে, কিন্তু আমার ব্যথা কমছে না। আমি আর সহ্য করতে পারছি না, এবং একই সাথে আমার যে আত্মবিশ্বাস ছিল ক্যান্সারের সাথে ফাইট করার, সেটা 100 থেকে 1 টানে 30 বা 20-এ নেমে চলে আসলো। তখন হোপটা পুরোপুরি উপরওয়ালার উপরেই, যে উনি যদি ক্ষমা করে আমাকে মাফ করেন তাহলেই বোধহয় আমি থাকবো, না হলে আসলে চলে যাব। ওই সময়টাতে আমার হঠাৎ করে মাথায় আসে যে আমি টেলিমেডিসিনের মাধ্যমে দেশের বাইরে একজন ডক্টরকে দেখাই, প্রথম থেকে, আমার ক্যান্সারের প্রথম থেকেই। তো তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা। তো যাই হোক, অনেক কষ্ট করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম, কারণ তারা অনেক বিজি ডক্টর, তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতেও সময় লাগে। সেখানেও আরো 3 দিন লাগলো। এই যে সপ্তাহ 8-10 দিন চলে গেল, বাংলাদেশের আমার যিনি অনকোলজিস্ট, উনি কোনো স্টাডিও করেননি, আমাকে কোনো ফিডব্যাকও দেন নাই যে আমার কি করা উচিত বা কিছু একটা। আমি ওই অসহ্য কষ্ট সহ্য করে যাচ্ছি, আর ভাবতেছি বোধহয় আমার চলে যাওয়ার সময় সত্যি হয়ে গেল। কারণ ওই সময় আমার খাবারের রুচি একেবারেই নাই, আমি কিছুই খেতে পারি না। এমন একটা দিন গেছে যে আমি সারাদিনে 2 বেলা ওটস খেয়েছিলাম, তাও কি না পারতে, নিজেকে বুঝিয়ে যে বাবা ইউ হ্যাভ টু টেক দ্য মিল, অ্যাটলিস্ট সার্ভাইভ করতে হবে। ওজন কমতে থাকে একেবারে অ্যালার্মিং ভাবে, এক ধাক্কায় প্রায় 5-5.5 কেজি ওজন চলে গেল শরীর থেকে। তো বুঝতেই পারছেন সিচুয়েশনটা কি। তো যাই হোক, দেশের বাইরের ডক্টরের সাথে যখন আমার অ্যাপয়েন্টমেন্ট হলো 3 দিন পরে, মানে সব মিলিয়ে 10 দিনের মাথায়, উনি আমার পেপারসগুলো দেখলো, আমার সিচুয়েশন দেখলো, শুনলো, এবং উনি শুনেই বলে দিল যে এটার পারপাসটা কি, এটা কেন হয়েছে আমার সাথে। উনি বলে দিল এবং উনি ওষুধ লিখে দিল। সেই ওষুধটা আমি আমার মেডিসিন চার্টে আমি বলবো সবচেয়ে কম দামি ওষুধগুলোর মধ্যে একটা। সাধারণত ক্যান্সারের ওষুধগুলো অনেক দামি হয়, ইভেন আমাদের যে সাপ্লিমেন্ট সেগুলোও দামি হয়, আপনারা যারা এর সাথে পরিচিত, কানেক্টেড, তারা জানেন। তো ওই ওষুধটা ছিল আমার ক্যান্সারের ওষুধগুলোর চার্টে থাকা সবচেয়ে কম দামি 2টা বা 3টা মেডিসিনের লিস্টের। তো আমি খুব একটা যে আগ্রহ নিয়ে ওটা খেলাম তা না। উনি বিকেলে আমাকে প্রেসক্রিপশন দিল, আমি ওষুধটা কালেক্ট করলাম এবং রাতে ওষুধটা খেলাম। রাতে ওষুধটা খেয়ে আমি ঘুমালাম। সকালে উঠে আফটার 2 মান্থ, আমি বলবো সকালে ঘুম থেকে উঠে 2 মাস পরে আমি প্রথম কিছুটা স্বাভাবিকভাবে নিজের পায়ে হাঁটতে পারলাম। শুকর আলহামদুলিল্লাহ।
যিনি আমাকে এরকম দুঃসহ সিচুয়েশন থেকে উদ্ধার করে দিলেন একজন ডাক্তারের উসিলায়। দেখেন, গল্পটা অনেক বড়। এই ঘটনাটা আমি এই কারণে বললাম যে কেন যেন মনে হয় আমাদের দেশের ডাক্তারদের স্টাডি করার সময় অনেক কম, একজন পেশেন্টকে নিয়ে ভাবার সময় অনেক কম। একজন ডাক্তার কোনো তথ্য না জানা থাকতেই পারে, কারণ ক্যান্সার এখন এত বেশি আধুনিক, এত বেশি এর ভেরিয়েশন, এত বেশি এর মিউটেশন, যে নতুন নতুন ওষুধ আসছে, নতুন নতুন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটার কারণে নতুন নতুন সলিউশনও তৈরি হচ্ছে। এগুলো না আপডেট থাকা জরুরি সব ডক্টরেরই। তো যারা ভালো ডাক্তার তারা অবশ্যই আপডেট থাকেন, আমি জানি। তো এই ঘটনাটা দুটো জিনিস আমাকে নোটিস করিয়েছে যে আমাদের দেশের ডক্টরদের প্রতি আমাদের মানুষদের আস্থা কেন কম, আবার একই সাথে আমাদের ডাক্তাররা কেন নিজেদের আপডেট করছে না আমি জানি না। এই ঘটনাটা আমাকে খুব টাচ করে এইভাবে যে আমি তখন ওই ওষুধটা খেয়ে সুস্থ হয়ে গেছি, ওকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো, কি হতো? যার পক্ষে দেশের বাইরে টেলিমেডিসিনের মাধ্যমে বাইরে কোনো ডক্টরকে দেখানো সম্ভব না, বা যার মাথায় এটা আসেই নাই যে কিভাবে বাইরে একজন ডক্টরের সাথে কমিউনিকেট করা যায়, তার কি হতো? আমি তো অলরেডি আপনাদের বলেইছিলাম যে আমি মানসিকভাবে মেনে নেওয়া শুরু করেছিলাম, মনে হয় আমি চলে যাচ্ছি, যে আমার যাওয়ার জার্নিটা শুরু হয়ে গেল। অলরেডি 2 মাসে 5 কেজি মতো ওয়েট লস করে ফেলেছি এবং খাবারের রুচি বলে কিছু নাই। আরো 1-1.5 মাস যদি এভাবে চলতে থাকতো, আমার মনে হয় না আমার শরীর আর ফাইট ব্যাক করার মতো ক্ষমতা রাখতো। এই দায়বদ্ধতা কার আমি জানি না, তবে বলবো মানে আমি খুব কষ্ট পেয়েছি এই কারণে, আমার যখন প্রথম ক্যান্সার ডিটেক্ট হয় তখন আমার সাথে একটা কমন ঘটনা ঘটতো। সেটা হলো, যেই ফোন করতো সেই বলতো যে আনিস, ক্যান্সার হয়েছে, ব্যাপার না, অসুবিধা নাই, তুমি দেশের বাইরে চলে যাও, বাইরে থেকে ট্রিটমেন্ট করো। বাইরে বলতে কিন্তু খুব বেশি দূরে না, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কোন বাইরে বলতেছি। আমাদের বাংলাদেশের মতো রুগীরা ওই দেশের বাইরে চিকিৎসা বলতে যেটা বুঝায় আমি ওইটাই বুঝাচ্ছি, আপনারা বুঝে নেন। আমি কোনো দেশের নাম বললে এখন বিষয়টা বিতর্কিত হয়ে যাবে, তাই কোনো নাম বললাম না। তো ওই সময়টাতে আমি দুটো কারণে দেশের বাইরে যেতে পারিনি। এক হলো আমার ফিনান্সিয়াল সাপোর্ট কন্ডিশন, আরেকটা হলো আমার শরীরের যে নাজুক অবস্থা ছিল, সেই নাজুক অবস্থা নিয়ে এত দূর জার্নি করা এবং নতুন করে একটা বিষয় আবার শুরু করা, এটা অসম্ভব। কারণ আপনারা জানেন দেশের বাইরে এই জায়গাগুলোতে চিকিৎসা নিতে গেলে ওরা আমাদের কোনো রিপোর্ট, কোনো কিছুকে ভ্যালু করে না। ফ্রম দ্য বিগিনিং তারা আবার সব কিছু শুরু করে। আর যেহেতু আমি স্টেজ 3 গ্রেড 4 এর ক্যান্সার পেশেন্ট, আমার জন্য সময় অনেক দামি ছিল। এক একটা দিন আমার জন্য ভ্যারি করে, এবং একই সাথে আমার ভিতরে একটা বিষয় কাজ করতো। আমি একটু স্টাডি করেছিলাম অনলাইনে যে ক্যান্সারের ট্রিটমেন্ট প্রসিডিউর কি কি হয় না হয়। তো আমার কাছে মনে হয়েছিল যে এদেশের ট্রিটমেন্ট যথেষ্ট ভালো। আমি অলরেডি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এই ভিডিওতে না, আমার অন্য কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই ক্যান্সারটা হওয়ার পরে আমি ক্যান্সারটা নিয়ে অনেক স্টাডি করেছি। সুদূর কানাডাতে থাকা একজন 4th স্টেজের রেনাল সেল কার্সিনোমার পেশেন্ট, এবং অস্ট্রেলিয়াতে ট্রিটমেন্ট নেওয়া আমার পরিচিত একজন উরুগুয়ের রেনাল সেল কার্সিনোমার পেশেন্ট, এবং আমি নিজে একজন রেনাল সেল কার্সিনোমার পেশেন্ট। ওরা যে ট্রিটমেন্ট প্রসিডিউর নিয়ে ক্যান্সারকে ওভারকাম করেছে, যেই মেডিসিন, স্পেসিফিক যে মেডিসিন, বাংলাদেশে বসে বাংলাদেশের ডক্টর কিন্তু আমাকে তাই সাজেস্ট করেছিল, এবং আমি কিন্তু তাই নিয়ে এগোচ্ছিলাম। হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে, ডোজিং এ কিন্তু হেরফের হচ্ছিল। আর এই কারণেই আমি বাহিরের একটা ডক্টরকে দেখিয়ে আমার ক্যান্সার ট্রিটমেন্টটা আগাচ্ছিলাম টেলিমেডিসিনের মাধ্যমে। উনি যেই ডোজটা প্রেসক্রাইব করতো আমি মূলত বাংলাদেশে ওই ডোজটাই ফলো করছি এখন পর্যন্ত। আমার ইন্টেনশনটা ছিল এরকম পরিষ্কার যে আমি ট্রিটমেন্ট কতদূর নিতে পারবো জানি না, যেহেতু বাইরে যেয়ে পড়ে থাকা এত বড় বিগ অ্যামাউন্ট অফ মানি আমার কাছে নাই। আমি দেশে থেকে নিজে কাজ করে নিজে আর্ন করে আমার চিকিৎসা চালায় নেই, অথবা যারা আমাকে হেল্প করছেন তাদের যেই টাকাটা সেটা আস্তে আস্তে আসবে আমার হাতে, সেটা নিয়ে আমি যতটুকু এগোতে পারি আগাবো, আগাতে না পারলে নাই। কারণ আমার ট্রিটমেন্টে সব মিলে 48টা থেরাপি আমাকে ম্যান্ডেটরি নিতেই হবে, মানে 2 বছর থেরাপি নিতেই হবে, তারপরে ফলো আপ, তারপরে সিচুয়েশন বুঝে আল্লাহ যদি রাখে। এত বড় জার্নি দেশের বাইরে থেকে করার মতো বিলাসিতা বা দুঃসাহস আমার নাই, বা আমার পক্ষে এটা অসম্ভব। বরঞ্চ আমার ভিতরে একটা ইন্টেনশন কাজ করছিল যে আমি যদি এই দেশেই আমার চিকিৎসাটা নিয়ে পুরোপুরি ভাবে সুস্থ হতে পারি, আমি সবাইকে বলতে পারবো যে দেখো, বাংলাদেশে ট্রিটমেন্ট নিয়েও এত টাফ একটা জায়গা থেকে আমি ফিরে আসছি,
বাংলাদেশের চিকিৎসা অনেক ভালো, তোমরাও বাংলাদেশের চিকিৎসাকে নাও এবং এগিয়ে আসো। তো আমি এখনো ডিমোটিভেট না অ্যাবাউট বাংলাদেশি ট্রিটমেন্ট, বাট আমি খুব দুঃখ পেয়েছি যে আমার ডাক্তারের মনে আরেকটু স্টাডি করা উচিত ছিল। যা হোক, তারপর থেকে সময়ের সাথে সাথে আমি এখন ডে বাই ডে আমি ভালো হইছি, ভালো হচ্ছি। কিন্তু এর ভিতরও দুঃখের ঘটনা যেটা, সেটা হলো যে আমরা শুধু ভাবতে পারি, করার চেষ্টা করতে পারি, কিন্তু প্রকৃত পরিকল্পনাকারী হলো উপরআল্লাহ। আমি আমার ক্যান্সার ট্রিটমেন্টটা নিয়ে বারবার এগোনোর চেষ্টা করছি, আর বারবার আমার থেরাপিটা আটকায় যাচ্ছে। এখন থেকে 2 দফা আমার থেরাপি আটকে আছে। বর্তমানেও আমি আউট অফ থেরাপি আছি। কারণ আপনারা জানেন, অপারেশন যখন হয় তখন থেরাপি নেওয়া যায় না। অপারেশনের আগে পেট সিটি স্ক্যান ছিল, তার আগে থেকেই থেরাপি বন্ধ ছিল। সেখানে প্রায় 2 মাসের মতো একটা গ্যাপ হয়ে গেছে। তার পরবর্তীতে থেরাপি নিলাম, তারপরে শরীর অসুস্থ হয়ে গেল এত বেশি, এই শরীর খারাপ থাকার কারণেও আবার থেরাপি বন্ধ করে দেওয়া হলো। এখন প্রায় 2 মাস আবার হতে চলছে, আমার থেরাপি বন্ধ আছে। ডিসেম্বরের শেষের দিকে যদি শরীর সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো ডক্টর অ্যালাউ করবে আমার পরবর্তী থেরাপি। এখন এই থেরাপিগুলো বন্ধ হওয়াতে চিকিৎসা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমন আমার জন্য হয়তো কিছুটা ভালো হচ্ছে, কারণ এক একটা থেরাপিতে অনেকগুলো টাকা। আর আমি তো আপনাদের বলেই দিয়েছিলাম বোধহয় একটু আগে যে আমার সব মিলে 48টা থেরাপি আমাকে নিতেই হবে, ম্যান্ডাটরি। তো 13টা থেরাপি আমি নিতে পেরেছি এখন পর্যন্ত। 48টা থেরাপি একটানা চলতে থাকলে, মানে আমার 2 সপ্তাহ পর পর থেরাপি, তো অচিরেই আমি আসলে আটকে যাব। তাই উপরওয়ালা হয়তো প্ল্যান করেই আমাকে বারবার থামিয়ে থামিয়ে থেরাপি দিচ্ছে, একটু সঞ্চয় করার সময় দিচ্ছে, অথবা যারা আমাকে ফান্ডিং করছেন, আমি এভাবে বলবো, আমার চিকিৎসা কিন্তু আমার টাকায় চলছে না বর্তমানে। আমার চিকিৎসা চলছে আমাকে যারা ভালোবাসেন, এরকম কিছু ভালোবাসার মানুষদের মাধ্যমে। আসলে I'm really thankful to God Almighty. I'm really thankful to all of them. তোমরা না থাকলে, তোমরা না এগিয়ে আসলে এতটুকু জার্নি আমি করতে পারতাম না। তোমরা না এগিয়ে আসলে আমি এত দূর যেতে পারতাম না। 1 বছর অনেক দীর্ঘ একটা সময়, এবং ইটস এ লং জার্নি। আবারও বলি, শুরুতে আমি বলেছিলাম ক্যান্সারের জার্নিটা কারো একার জার্নি না। আমি এরকম আমার একটা বিশাল কমিউনিটি নিয়ে জার্নি করছি। আমার শিল্পী বন্ধুরা আছে এই কমিউনিটিতে, আমার অনেক ছোট ভাই, বন্ধু, প্রিয়জন, ঘনিষ্ঠজন, এবং একই সাথে মজার ব্যাপার, আমি চিনি না এমন কেউ আছে এই জার্নিগুলোর সাথে জড়িত। তাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো, সবাই যেন অনেক ভালো থাকে, এই দোয়া করি সব সময়। 1 বছরের জার্নি থেকে আমার আরেকটা উপলব্ধি আমি আপনাদেরকে বলি। রাষ্ট্র এবং সমাজের প্রতি আমার কিছু চাওয়া আছে। রাষ্ট্রের কাছে চাওয়া আছে ক্যান্সারের মেডিসিনগুলো নিয়ে যেই দাম বা যে প্রাইসিং, এটা নিয়ে। যারা ওষুধ কোম্পানি, অলরেডি আমাদের বাংলাদেশের ওষুধ বাহিরে এক্সপোর্ট হয়, কাঁচামাল ইম্পোর্ট হয়, কিন্তু আমাদের ওষুধ বাহিরে এক্সপোর্ট হয়। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। কিন্তু এই গর্বের ব্যাপারটা আরো বড় হতে পারত যদি বাহিরের ক্যান্সারের ওষুধের দাম এবং আমাদের ক্যান্সারের ওষুধের দাম বেশ ভালো পার্থক্য হতো, এবং আমাদেরটার দাম কম হতো। এখানে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমি যে মেডিসিনগুলো নিচ্ছি বর্তমানে, সেগুলো সবগুলোই কিন্তু বাংলাদেশি, এবং এটা আমার জন্য খুব প্রাউডের বিষয়। আমি খুব প্রাউড ফিল করি। এখানে একটা ছোট্ট দুঃখজনক স্মৃতি আবারও বলবো, শেয়ার করছি। আমার যেটা টার্গেটেড থেরাপি, অর্থাৎ ওরাল ক্যামো বলা যায়, মুখে খাওয়া হয় যে ওষুধটা, এটার 1 মাসের যে ডোজ, প্রতিদিন 2টো করে খাই আমি। এই 1 মাসের ডোজের যে প্রাইস, সেটা হলো 24,000 টাকা, এমআরপি 24,000 টাকা। আর যে প্রতিষ্ঠান আমাকে এটা দিচ্ছেন, তারা আমাকে বলেছিল তারা আমাকে বিশেষ একটা ডিসকাউন্ট দিচ্ছে, খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে। সেটা হলো কত? 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট দিয়ে তারা আমার কাছ থেকে এটা নেয় মাত্র 12,000 টাকা। তো একটা বড় ব্যাপার। অর্থাৎ আমি বলেছিলাম না যে ক্যান্সারের জার্নিটা কারো একার হয় না। অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানের ওষুধ খাচ্ছি, তারাও কিন্তু আমার এই জার্নিতে আমাকে সহযোগিতা করছে। তো 50% ডিসকাউন্ট, ইটস আ বিগ ফ্যাক্ট। যদিও 12,000 টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক। যে কোনো কারণেই হোক, আবারও সেই দেশের বাইরে গল্প বললাম। আমার পরিচিত একজন দেশের বাইরে আছেন, বাট যাওয়া আসার মধ্যে আছেন, এমন একটা সিচুয়েশন। আমার খুব ঘনিষ্ঠ এক বড় ভাই,
আমার দাদা হয় সম্পর্কে, তিনি আছেন ওখানে। আমি তাকে বললাম যে দেখো তো এই মেডিসিনটা ওখানে কেমন প্রাইস পড়ে। তো উনি চট করে এই তথ্যটা নিল, নিয়ে জানালো যে এটার এমআরপি হলো ওই দেশি রেভিনিউতে 10,000, যেটা বাংলাদেশিতে আসে 12,000-এর মতো আর কি, টাকা ট্রান্সফার করলে 12,000-এর মতো আসবে। তো ওইটা আবার কিনতে গেলে XYZ যে কেউ ওটা যদি নিতে হয় ফার্মাসিতে প্রি অর্ডার করতে হয়, কারণ ক্যান্সার ওষুধগুলো থাকে না, যেহেতু এক্সপেন্সিভ ড্রাগ আপনারা জানেন। প্রি অর্ডার করলে প্রতিষ্ঠান আরো ভালো ছাড় দেয়। তো উনি ওনার মতো করে, যেহেতু আমি তার ছোট ভাই, আদরের ছোট ভাই, এই ওষুধের জন্য ওই দেশের সবচেয়ে ভালো কোম্পানি কোনটা, মানে মেডিসিনের তো অনেক কোম্পানি থাকে, ভালো এবং রিনাউন একটা কোম্পানির ওষুধটা সে নেওয়ার চেষ্টা করলো, এবং সে নিতে যেয়ে সেও সেখানে একটা ডিসকাউন্ট পেল। ওদের যেই এমআরপি সেটার উপরে, নট অ্যাজ এ পেশেন্ট হিসাবে না, এমনি জাস্ট ভোক্তা হিসাবে সে একটা ডিসকাউন্ট পেয়ে গেল। এবং সেই ডিসকাউন্টের পরে আপনাদেরকে আমি ডিজিটটা বলে দিচ্ছি, বাংলা টাকায় টাকাটা আসে মাত্র 6,000 টাকা। এই গল্পটা বলে আমি কোনো ওষুধ কোম্পানিকে ছোট করছি না, ছোট করার উদ্দেশ্যে নয়, আমাকে ক্ষমা করবেন। আমি আসলে আপনাদের কাছে সরাসরি বলতে চাচ্ছি, প্লিজ ডু সামথিং ফর আস। আরে ভাই, আমরা যারা ক্যান্সারের রোগী, আমরা তো রোগের সাথে যুদ্ধ করতে করতেই শেষ, তারপরে অর্থনীতি তো আরো বড় বিষয়। অর্থনীতির জায়গা থেকে তো আমরা একেবারে দুই একজন বাদে বাকি সবাই কাইন্ড অফ ফকির। আমি নিজেই ফকির, আমি বলবো। আমি মানুষের অনুদানে টাকা দিয়ে চিকিৎসা করছি। আমাদের সবাইকে যতটা পারেন স্যাক্রিফাইস করেন। বাংলাদেশ সরকার কেন পারছে না এই জায়গাটাতে একটা ভালো ছাড় দিতে, আমি জানি না। সেই অনেকটা ওই যে ক্যান্সারের জুজুর ভয় দেখিয়ে আমাদের সর্বশান্ত করা হচ্ছে কিনা আমি জানি না। এমন এক দেশে বাস করি আসলে, যেখানে মানুষের অসহায়ত্ব নিয়ে হয় সবচেয়ে রমরমা ব্যবসা। একটা অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু জরুরি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে, একদম আমার অভিজ্ঞতা, একদম আমার অভিজ্ঞতা হিসেবে শেয়ার করছি, কারণ এটা আর কেউ আপনাদেরকে এভাবে বলবে না। আমি একজন ক্যান্সারের রোগী, 1 বছর হতে চললো আমি ক্যান্সার নিয়ে ফাইট করছি। করসল, করসলের নাম নিশ্চয়ই শুনেছেন, বাংলাদেশে যারা বাস করে তারা করসল, মানে বাংলাদেশে যারা আছেন এবং ক্যান্সার রিলেটেড ফ্যামিলি, করসল গাছ, করসল পাতা, করসল ফলের নাম শুনেন নাই এমনটা আমার মনে হয় না। কারণ আমরা তো একটা বিষয় জানি, আমরা হুজুগে বাঙালি, কোনো একটা বিষয় শুনলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পছন্দ করি। করসল নিয়ে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদেরকে। দেখেন, ক্যান্সার হওয়ার আগেই আমি এটার ব্যাপারে জানতাম, আরো 2 বছর বা 3 বছর আগে আমি জাস্ট ফর কিউরিসিটি, যে করসল গাছ বলে একটা জিনিস আছে, এটা নাকি পাতা জাল দিয়ে খেলে ক্যান্সার ভালো হয়ে যায়। তো আমার খুব কিউরিসিটি হলো যে এটা কেমন জিনিস রে বাবা, এত মজার জিনিস, তাহলে তো এই গাছ একটা কালেক্ট করে রাখতে হয়, মানে ক্যান্সারের জন্য না, কালেকশনে রাখার জন্য, থাকলো মানুষের বিপদ আপদে কাজে আসবে। আর কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্রতিষ্ঠানগুলো কি কি ওষুধ বানাচ্ছে, তার থেকে এই সহজে গাছ যদি আমাদেরকে বাঁচাই দিতে পারে তাহলে তার কথাই নেই। তো আমি তখন গুগলে স্টাডি করে এই ব্যাপারে খুব সন্তোষজনক কিছু পাইনি। যা পেয়েছি তা বলছি, সন্তোষজনক কিছু পাইনি, তো আমি ওইটা কোয়াইট দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আজকে আমি নিজেই ক্যান্সার পেশেন্ট। তো যখন আমি ক্যান্সার পেশেন্ট হই, ট্রিটমেন্ট শুরু করি, তার প্রায় মাস দেড়েকের মাথায় বা মাসখানেকের মাথায় আমি কিন্তু করসলটা সিরিয়াসলি ট্রাই করি, যেহেতু এটা কাইন্ড অফ আয়ুর্বেদ, গাছড়া আয়ুর্বেদ জাতীয় জিনিস, তো এটা ট্রাই করতেই পারি, সাইড এফেক্ট নিশ্চয়ই থাকবে না। আর যদি এটা ট্রিগার করে তাহলে তো আলহামদুলিল্লাহ, মাপ পেয়ে গেলাম। পাশাপাশি চিকিৎসা যেটা পারি নিতে পারি নিব, কারণ ফিনান্সিয়াল কন্ডিশন অত ভালো না, আমি যে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি কতদিন ক্যারি করতে পারবো সেটা আমি জানি না। তো অনেকটা এরকম বলতে পারেন, লাস্ট 11 মাস ধরে আমি করসলের ফল রেগুলার খেয়েছি, করসলের পাতা জাল দেওয়া পানি দুবেলা করে খেয়েছি, এবং আমার কালেকশনে করসলের গাছও আছে। কেন কালেকশন আছে আমি জানি না, কালেকশনে রেখে দিলাম আর কি, এনে রাখা। তো যেটা রিয়েলাইজ করলাম যে আমার তেমন কোনো চেঞ্জ আসে নাই আসলে। আমি এই করসলের ফল খাচ্ছি, করসলের পাতা জাল করা পানি খাচ্ছি দিনে দুবেলা, আবার সবচেয়ে লেটেস্ট ইমিউনোথেরাপি নিচ্ছি, টার্গেট থেরাপি খাচ্ছি মুখ দিয়ে, ওরাল কেমন নিচ্ছি। যারা করসল নিয়ে খুব বড় বড় ডায়লগ মারেন তাদের ভাষ্য মতে ওই করসল জাল দেয়া পানি খাওয়া আর
10টা কেমো নেওয়া নাকি সমান। এরকম একটা ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, এক পণ্ডিত সাহেব বলেছেন। তার কথা যদি সত্য হতো, এই 10-11 মাস যে আমি করসলের জাল দেওয়া পানি খেয়েছি, আমার তো শরীর থেকে পুরো ক্যান্সার রিলিজ হয়ে যে আমি সুপারম্যান হয়ে যাওয়ার কথা, তাই না ব্যাপারটা? কিন্তু আসলে ব্যাপারটা তা ঘটেনি। আমি যেখানে ছিলাম আমার ক্যান্সার সেল ওখানেই আছে, আলহামদুলিল্লাহ। এটা যে এই করসলের জন্য না, এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এ কারণে, বলেছিলাম প্রথমে এই ক্যান্সার হওয়ার আগে আমি এটা নিয়ে স্টাডি করেছি, এবার ক্যান্সার হওয়ার পরেও বিভিন্ন সময় এটা নিয়ে স্টাডি করেছি। অ্যাকচুয়ালি করসল ফল একটা শুধুমাত্র ভিটামিন সি এর সোর্স, এতে প্রচুর ভিটামিন সি আছে, আর কিছুই না। এটা সরাসরি ক্যান্সার সেলের সাথে ফাইট করে না, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তো ভিটামিন সি, এনি কাইন্ড অফ ভিটামিন সি ইজ হেল্পফুল ফর এ ক্যান্সার পেশেন্ট। আর ভিটামিন সি এর যদি আপনি ব্যালেন্স করতে চান যে কোথায় বেশি পরিমাণ ভিটামিন সি আছে, তাহলে আমলকি, পেয়ারা, কাঁচামরিচ এগুলো অনেক উপরে, এগুলোর চেয়ে করসলে অনেক কম পরিমাণে ভিটামিন সি আছে। এবং যদি প্রাইস হেল্প করেন, প্রাইস রেশিও আপনি চিন্তা করেন, তাহলে করসল ফলের যে দাম, এটা ডাকাতি ছাড়া আর কিছুই না। আর এবার আসেন ওর পাতা জাল দেওয়ার গল্প। এর পাতায় রয়েছে আপনার খুব ভালো মানের কয়েকটা খনিজ, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু লিমিটেড। যারা করসল পাতা সেল করে ওরা বলে দিন 2 বেলা করে খাবেন, কিন্তু এটা মেডিকেলি বলা হয় সপ্তাহে 3 থেকে 4 কাপ মাত্র। অর্থাৎ একজন সাধারণ মানুষ সপ্তাহে 3 থেকে 4 কাপ মাত্র এই পাতা জাল করা পানি খেতে পারবে, সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো। বেশি হলে সেটা তার কিডনির জন্য এবং তার হেলথের জন্য হুমকি। এবার বুঝেন এদেশে আসলে কি চলছে, এগুলো কিন্তু কেউ দেখভাল করছে না। আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা এই কথাগুলো, অর্থাৎ করসল নিয়ে আমি যা বললাম, এটা অন্তত আপনাদের পরিচিত জনদের ভিতর ছড়িয়ে দেন, শেয়ার করেন এবং জানিয়ে দেন যে এই ভণ্ড প্রতারক ব্যবসায়ীরা আমাদের অসহায়তার সুযোগ নিয়ে আমাদের টাকাগুলো তাদের পকেটে ভরে নিচ্ছে এবং তারা আমাদের অসহায়তার সুযোগ নিচ্ছে। কি অদ্ভুত, তাই না? সত্যি এক মজার দেশে বাস করি, যেখানে মানুষের অসহায়ত্ব নিয়েই হয় সবচেয়ে রমরমা ব্যবসা। এবার আসেন কথা বলি ক্যান্সার রোগীর মানসিক অবস্থাটা নিয়ে। দেখেন, একটা বছর তো হয়ে গেল ক্যান্সার নিয়ে আছি, এটুকু বলতে পারতেছি যে ক্যান্সার রোগীদের মানসিক অবস্থাটা খুব আপস অ্যান্ড ডাউনের ভিতর দিয়ে যায়, যেমনটা তাদের শরীর যায়। কিছু কিছু ক্ষেত্রে শরীর যতটা না আপস অ্যান্ড ডাউনের ভেতর দিয়ে যায়, তার চেয়ে অনেক বেশি যায় মনটা। তারা মানসিক হীনমন্যতায় ভোগে, কারণ অন্যের দ্বারস্থ না হয়ে তারা সার্ভাইভ করতে পারছে না। ক্যান্সার হয়ে গেছে জেনে তারা এমনিতেই তো মানসিকভাবে ভেঙে পড়ে। তো এক্ষেত্রে আমি বলবো, যারা ক্যান্সার রোগী ডিল করছেন এইসব পরিবারদেরকে আমার কিছু বলার আছে। দেখেন, একটা খুব ভয়াবহ সান্ত্বনা কি জানেন? মানে অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট আমি এটা পাইছি, আরো পাবো আমি জানি, কিন্তু এটা খুব বাজে ধরনের একটা সান্ত্বনা যে ভাই একদিন তো সবাইকে যেতেই হবে, এত ভয় পেও না। এই কথাটা কিন্তু আপনি ক্যান্সার পেশেন্টকে আরো পোক করে বুঝিয়ে দিলেন যে তোমাকে যেতে হবে। আরে ভাই, যেতে তো হবেই, আমরা জানি। এই গল্পটা আমি মনে করি যারা আপনারা ক্যান্সার পেশেন্টদেরকে কথা বলতে যাবেন বা ডিল করতে যাবেন, প্লিজ দেখেন, একটা অভিজ্ঞতা বলি। ক্যান্সার রোগীদের জন্য যেটা ফেস করা সবচেয়ে কঠিন, অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট আমি যে সান্ত্বনাটা সবচেয়ে অপছন্দ করি সেটা হলো, আগে পরে সবাইকে যেতে হবে, ভাই এত ভয় পেও না। দেখেন, আগে পরে সবাইকে যেতে হবে, এটা আমরা সবাই জানি, আপনাকেও যেতে হবে। কিন্তু এই ঘটনাটা বলে, মানে এই সেন্টেন্সটা বলে ক্যান্সার পেশেন্টকে মনে করে দেওয়ার দরকার নাই যে তোমাকেও যেতে হবে। কারণ ক্যান্সার পেশেন্ট অলরেডি তার যাওয়ার রাস্তাটাই এবং যাওয়ার সময়টাই গুনছে। তাকে এই সেন্টেন্সটা অন্তত বলতে যাবেন না যে সবাইকে একদিন চলে যেতে হয়। গেল 1 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি, একজন ক্যান্সার পেশেন্টকে সান্ত্বনা দিতে এসেই অধিকাংশ মানুষ মানসিকভাবে আরো বিপর্যস্ত করে দেয়। অধিকাংশ মানুষই ক্যান্সার পেশেন্টের সামনে এসে অ্যাক্ট করে ফেলেন এমনই যে এই লোকটা বোধহয় আর কয়েকদিন পরে চলে যাবে। এই চলে যাওয়ার ঘটনাটা ব্রেনে হ্যামারিং করে ওঠে একজন ক্যান্সার পেশেন্টের জন্য। সো প্লিজ, এটা রিকোয়েস্ট আমার সবার প্রতি, আপনারা যারা
ক্যান্সার রিলেটেড না, তারা মনে রাখবেন এই কথাটা যে ক্যান্সার রোগীদের সাথে এই ধরনের কোনো কথা বলবেন না প্লিজ। আর যারা ক্যান্সার ফ্যামিলি আছেন তারা খেয়াল রাখবেন আপনাদের পেশেন্টকে যেন কেউ এই ধরনের কোনো সেন্টেন্স না বলতে আসে। আমি বর্তমানে কেমন আছি দেখেন, আমি শুরুতেই বলেছিলাম আমার দ্বিতীয় সার্জারি হওয়ার পর থেকে আমি শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করে আগাচ্ছি। আমি ঠিক আজকে ভালো আছি, হয়তো কালকেও ভালো থাকবো, পরশুদিন কেমন থাকবো আমি জানি না, এতটাই আনসার্টেনিটি নিয়ে আমি এগোচ্ছি। তারপরেও এই ভিডিওটা যখন রেকর্ড হচ্ছে তখন আলহামদুলিল্লাহ আমি খুব চনমনে আছি। আমি শারীরিকভাবে মোটামুটি সবচেয়ে ভালো সময়গুলোর একটা পার করছি। কমপ্লিকেশন আছে, বেশ কিছু কমপ্লিকেশন এখনো আছে, ক্যারি করছি, ফাইট করছি। আমার বন্ধুরা আছেন, আমার ডক্টর বন্ধু আছে দুজন, যাদেরকে বিভিন্ন সময় আমি ইন্ডিভিজুয়াল এটার জন্য সাপোর্ট নিই তাদের কাছ থেকে। আমার একজন সিনিয়র ডক্টর দাদা আছে, আপনারা জানেন, তাকেও বিরক্ত করি। এই আর কি করবো আর বলেন, শরীরের যন্ত্রণা তো আমরা নিজেরা রিমুভ করাতে পারি না, তাই মানুষকে বিরক্ত করি। তবে হ্যাঁ, এই মানুষগুলো বিরক্ত হয় না, আমি অন্তত যাদেরকে বিরক্ত করি তারা ভালোবেসে আমাকে সর্বোচ্চ সাপোর্ট দেয়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমার মানসিক হেলথ কেমন আছে সেটা বলি। আমার মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, আমি অনেক কিছু আর আগের মতো টলারেট করতে পারি না, খুব সহজেই রেগে যাচ্ছি ইদানিং। দীর্ঘদিন ক্যান্সারের ওষুধ চলছে, বিভিন্ন ধরনের ওষুধ চলছে আমার শরীরে, এটার ফল কিনা আমি জানি না। এই জন্য আমি অনেক সময় মিসবিহেভ করে ফেলছি আমার কাছের মানুষগুলোর সাথে। এই জন্য আমি আসলে খুবই লজ্জিত, তাদেরকে ওভার দ্য ভিডিও আমি সরি বললাম। সামনাসামনি বলতে একটু লজ্জা লাগে, তো প্লিজ গিভ মি মার্সি অ্যাবাউট দ্যাট। আমি অনেক কিছু আর আগের মতো টলারেট করতে পারি না। ঘটনাটা এরকম যে রিক্সায় করে যাচ্ছি, রাস্তায় ভিড়, এত ভিড় কেন রাস্তায়, আমার বিরক্ত লাগতেছে। শীত বেশি পড়ছে, এত শীত কেন, আমার মেজাজ খিটমিট হয়ে গেছে। অথচ এটা খুব আনরিয়ালিস্টিক একটা ব্যাপার, লজিকলেস। তো এটা আসলে কেন হইছে, কিভাবে হচ্ছে আমি জানি না, এটা আমার নিজের সীমাবদ্ধতাও হতে পারে। আশার আলো বা ভালো সংবাদ আপনাদের জন্য আমি একটাই দিতে পারি, আমি চেষ্টা করছি আবার ছবি আঁকতে। গেল 1 বছরে আমি 3-4টা ছবির মতো এঁকেছি, এবং সেটাও যে খুব মানোত্তীর্ণ তা না। তো যাই হোক, এখন আমার সময় অনেক এই কারণেই, কারণ আমি সার্ভাইভ করতাম আসলে ইন্টেরিয়র করে, আর ছবি আঁকতাম নিজের ভালো লাগা থেকে। ইন্টেরিয়র প্রজেক্ট এখন আমার প্রায় নেই আসলে। যারা আমাকে নিয়ে ভেবেছিল, যাদের কাছে আমার অনেক প্ল্যান দেওয়া ছিল, এরকম অনেক প্ল্যান তারা ক্লোজ করে নিয়ে গেছে অন্য জায়গায়। কারণ তারা যখন জানতে পেরেছে আমি একজন ক্যান্সার পেশেন্ট, তারা হয়তো ভাবছে আই উইল বি নট এবল ফর ডু দ্যাট। কি জানি, আমি এখন খুব রিজিকে বিশ্বাস করি যে আমার এই রিজিকে ওটা ছিল না, তাই নাই, মেনে নিয়েছি। তো এই অফুরন্ত সময় বেড়ে গেছে, ছবি আঁকার সময় বেড়ে গেছে, শরীর ইদানিং ভালো আছে তাই ছবি আঁকার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন, শরীরটা যেন এরকম ভালো থাকে। আমি ছবি আঁকার মানুষ, ছবির মানুষ, ছবির ভিতরে বেঁচে থাকতে চাই, ছবির ভিতরেই বিজি থাকতে চাই। অনেক কথা বলে ফেললাম, কিন্তু আমার খুব ইচ্ছে আমি ক্যান্সার পেশেন্ট হিসেবে বাংলাদেশের ক্যান্সার পেশেন্টদের জন্য কিছু করে যেতে পারা। যেমন একটা সোশ্যাল আন্দোলন হওয়া দরকার। আপনারা প্রত্যেকের জায়গা থেকে একটা হেল্প করতে পারেন আমাদেরকে। ক্যান্সার পেশেন্টরা কিন্তু কখনোই আপনাদের কাছে করুণা নিবে না। শরীরে পারলে আমরা কখনো দিন আপনাদেরকে জানতেই দিব না যে আমরা ক্যান্সার পেশেন্ট। যেমন আমার ঘটনা বলি, আমি তো বলেছিলাম আমি বিভিন্ন সময় অসুস্থ থাকি, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ঠিক মতো, কিন্তু কোনো কারণে আমাকে মেট্রো রেলে জার্নি করতে হয়েছে। আমি সেই জার্নিতে দাঁড়িয়ে আছিলাম, মেট্রোতে আমি দাঁড়িয়ে যাচ্ছি, কারণ আমি দেখতে তো ইয়াং ম্যান, আমার ভিজুয়ালাইজেশনে তো ক্যান্সার কোথাও লেখা নেই। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বসতে ইচ্ছা করতেছিল। তো একটা সোশ্যাল আন্দোলন হওয়া দরকার হয়তোবা, যে ক্যান্সার পেশেন্টদেরকে একটু অগ্রাধিকার দেওয়া যায় কিনা। আমি যেমন বলেছি, গেল 1 মাসে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, বিভিন্ন ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিয়েছি, সেখানে কিন্তু আমি লম্বা সিরিয়ালে ছিলাম। সিরিয়াল অনুযায়ী আমার যখন ডাক পড়েছে আমাকে তখনই যেতে হয়েছে। অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট দেয়ার ওয়াজ নো প্রায়োরিটি। আমার মনে হয় ভাই, আমাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে, একটা সামাজিক আন্দোলন হতে পারে। যারা ক্যান্সার পেশেন্ট, এরা আসলে কয়দিনের গেস্ট এই পৃথিবীতে আমরা কেউ জানি না। তো একটু যদি পারা যায় তাদেরকে সহযোগিতা করে,
একটু হেল্প করেন। আপনারা প্রত্যেকের জায়গা থেকে হসপিটালগুলোতে একটা ব্যবস্থা করা যায় কিনা যে ক্যান্সার পেশেন্টরা যেন একটু প্রায়োরিটি পায়। যেমন মেট্রো রেলের কথা বললাম, যেখানে বয়স্ক, প্রতিবন্ধী এবং যারা শিশু অসুস্থ তাদের বসার জন্য একটা প্রায়োরিটি বেস ব্যবস্থা আছে। একইভাবেই ক্যান্সার পেশেন্টদেরকেও এই সামাজিক জায়গাগুলোতে একটু প্রায়োরিটি দেওয়া যায় কিভাবে, একটু সুবিধা কিভাবে দেওয়া যায়, এটা নিয়ে আমি ভাবছি। আপনারাও একটু ভাবেন এবং প্রত্যেকের জায়গা থেকে একটু চেষ্টা করবেন ক্যান্সারের পেশেন্টদেরকে একটু প্রায়োরিটি দিতে। কারণ ভাই, জানি না আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, কালকে দেখা হবে কিনা। ইভেন এই ব্লগই কিন্তু হতে পারে আমার শেষ ব্লগ, আগামী ব্লগে আমাদের দেখা নাও হতে পারে। সেক্ষেত্রে এই কথাগুলি আপনাদের কাছে আমার শেষ কথা, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ। আর যারা ক্যান্সার পেশেন্ট আছে তাদেরকে বলবো, আমি 1 বছরে যা যা রিয়েলাইজ করেছি তার একটা জিস্ট যদি আপনাদেরকে বলি, যে আপনি কিভাবে ভালো থাকবেন। সে ভালো থাকার ব্যাপার হলো আপনি নিজেকে একটু প্রফুল্ল রাখবেন, আর যেই ধর্মের অনুসারী আছেন আপনার নিজ ধর্মে মনোযোগী হবেন। আপনি যখন সৃষ্টিকর্তায় বিশ্বাস করবেন এবং তার উপরে সবকিছু ছেড়ে দিবেন, তখন দেখবেন যে আপনার বুক থেকে একটা বড় পাথর নেমে গেছে। আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করবেন, তার উপর সবকিছু ছেড়ে দিবেন, আপনার দায়িত্বটাও আপনি তার উপর দিয়ে দিলেন। আপনার দায়িত্বটা যখন আপনি তার উপর দিয়ে দিবেন, দেখবেন যে আপনি অনেক কিছু মেনে নিতে শিখেছেন। হ্যাঁ, একজন মানুষ চলে যেতেই পারে, সেটা ক্যান্সার হয়েই যেতে হবে এমন তো কোনো কারণ নেই। অ্যাক্সিডেন্টে, হুটহাট, যখন তখন, স্ট্রোকে আমাদের সারাউন্ডিংসে অনেক মানুষই প্রতিনিয়ত গত হচ্ছে। ইভেন সার্ভে করলে দেখা যাবে পৃথিবীব্যাপী ক্যান্সারেই সবচেয়ে বেশি মানুষ গত হয় তা না, এর চেয়ে মশার কামড়ে এবং এই জাতীয় ডিজিজেই অনেক বেশি মানুষ গত হয়। বিষয়টা মজার না? এইটা ভেবে মানসিক শান্তি নেন। এই জায়গা থেকে বললাম, যদি আপনি ইবাদতে ব্যস্ত থাকেন, আপনার নিজ ধর্মের ইবাদতে, আপনি মানসিক প্রশান্তি পাবেন। সেটা আপনাকে মেনে নেওয়া শেখাবে। আর আপনি যখন আপনার রিয়েলিটি মেনে নিতে পারবেন, তখন এইটার ভয়াবহতা তখন আপনার কাছে অত বেশি ভায়োলেন্ট লাগবে না। আরেকটা কথা বলতে চাই, ধুকে অনেকদিন বাঁচার চাইতে সুন্দরভাবে অল্প দিন বাঁচা অনেক ভালো। তাই যে কদিন আপনারা বা আমরা যে কয়দিন আমরা সুস্থ আছি, ভালো আছি, নিজেদেরকে প্রফুল্ল রাখার চেষ্টা করি এবং জীবনটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করার চেষ্টা করি। আর অবশেষে শেষের দিকে আমি আবারও আমার আশেপাশের যারা ভালোবাসা ফেরি করা মানুষগুলো আছেন, যারা আমার কাছে এসে ভালোবাসা বিলিয়ে দিয়ে যান, তাদেরকে, ভাই, তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, শোধ করতেও চাই না। আজীবন তোমাদের কাছে ঋণী থাকলাম। আমার ভালোবাসা থাকলো তোমাদের প্রতি, আর তোমাদের ভালোবাসা আমি শিখত। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।